হইয়াও হইল না শেষ। কাদের কাকু? ভালো হয় নাই। মানে থাকে না মাঝে, মাঝে সময়টা পার হয়ে গেলে গিয়া নিজেকে হিরোইজমে নিয়ে আসা বা হিরো, হিরো ভাব করা। বলা হয়ে থাকে বাংলাদেশ আওয়ামী লীগকে এই পতনের দ্বারপ্রান্তে আনার পেছনে যার খুবই অনবদ্য ভূমিকা ছিল ওবায়দুল কাদের। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনকে কেন্দ্র করে গত সপ্তাহে টালমাটাল এক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছে পদত্যাগ করবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয়কে কেন্দ্র করে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের যে বিক্ষোভ, যে আন্দোলন, সেটা নিয়ে সংকট আজও এখনো আছে। কয়েকদিন থেকে এই ঘটনা ঘটছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এই মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন ভাষণ দিল গণমাধ্যমে, জাতির উদ্দেশ্যে কেমন তথ্য জানিয়েছে, যেখানে দেশবাসী খুশি হয়ে গিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে একের পর এক সমর্থন করেই যাচ্ছে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। আমি বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা কম্পিউটার দেখতে পছন্দ করেন এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলা মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। শেষ হইয়াও হইল না শেষ। কাদের কাকু? ভালো হয় নাই। মানে থাকে না মাঝে, মাঝে সময়টা পার হয়ে গেলে গিয়া নিজেকে হিরোইজমে নিয়ে আসা বা হিরো, হিরো ভাব করা। বলা হয়ে থাকে বাংলাদেশ আওয়ামী লীগকে এই পতনের দ্বারপ্রান্তে আনার পেছনে যার খুবই অনবদ্য ভূমিকা ছিল ওবায়দুল কাদের, যিনি শেখ হাসিনার একান্ত বিশ্বস্ত হলেও আওয়ামী লীগের বিশ্বস্ত হতে পারেননি, জনগণের বিশ্বস্ত হতে পারেননি। আপন ভাই কাদের মির্জা বা পরিবারের সাথেও তার সম্পর্ক কেমন ছিল, পাগলা কাদের মির্জা মাঝে মাঝে লাইভে সেগুলো প্রকাশ করতো। গতকালকে থেকে ওবায়দুল কাদেরকে নিয়ে গণমাধ্যমে ট্রল হচ্ছে। কেন হচ্ছে? কারণ ওই যে ধরেন ৭১-এর পর কিছু নাম না জানা ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে না, ভালো করে জিগেলে কোন সেক্টরে, কোন কমান্ডারের নেতৃত্বে, কোন ব্যাটালিয়নে বা কততম ব্রিগেডে এই লড়াই করেছেন। এখন শুধু বলে যে রক্ত দিয়েছি, লড়াই করেছি, ৭১-এ ঝাঁপিয়ে পড়েছি, তথ্য প্রমাণ নাই। তো ওই রকমই একটা চাপা মাইরা দিচ্ছেন ওবায়দুল কাদের। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে, গেল কয়েকদিন আগে ভারতের একটি গণমাধ্যমে একটা সাক্ষাৎকার দিছে, আর সেখান থেকে যেই তথ্যগুলো সামনে আসছে, আহাম জনতা বলছে ওরে বাটপার, কেউ বলছেন বানোয়াট, কেউ বলছেন কাকু এই কল্পকাহিনী বা চাপাবাজি বন্ধ করো। তো তার বক্তব্য কি, যে ৫ই আগস্ট, ৪ই আগস্টের রাতের ঘটনা আমরা আজকে দিয়েছি। ৫ই আগস্ট যখন শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, এরপরই ওবায়দুল কাদের তার যে সংসদ ভবনের বাসা, সেখান থেকে পালিয়ে আপনার পাশের বাসায় আশ্রয় নেয়। এমনকি তিনি বলছেন সেই বাসাতে নাকি তার উপর আক্রমণ করেছিল গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা। পরিস্থিতিটা এতই খারাপ ছিল যে প্রাণ বাঁচানোর ভয়ে স্ত্রীকে নিয়ে ৫ ঘন্টা লুকিয়েছিলেন। কোথায় জানেন? বাথরুমের মধ্যে। ওই বাসার বাথরুমের মধ্যে ৫ ঘন্টা লুকিয়েছিলেন। এক পর্যায়ে আপনার মানে তারা তাদের অবস্থান বুঝা ফেলেন। বোঝার পরে ভেতরে ঢুকা যে ছাত্র জনতা ছিল, আক্রমণাত্মক ভঙ্গি থেকে শান্ত হয়ে তারা মানে নিজেদের অবস্থান নেন। এরপরে ওবায়দুল কাদের বাথরুম থেকে বের হয়ে আসে। বের হয়ে আসলে একটা সেলফিও তোলেন। ওবায়দুল কাদের সাথে যদি কোনো সেলফি তোলা হইতো, সেই সেলফি আমরা এখন পর্যন্ত গণমাধ্যমে দেখি নাই, ভাইরাল হয়ে যেত। এরপর কি? এরপর হচ্ছে নিজেদের একটা শার্ট পরিয়ে ওবায়দুল কাদেরকে নাকি তারা কোথায় নিয়েও যায়। এখন পাবলিকলি আমরা যতটুকু জানি বা বিভিন্ন মিডিয়াতে যে জিনিসটা আসছে, যে শেখ হাসিনা পালানোর পর ওবায়দুল কাদেরকে একটা বিশেষ নিরাপত্তা বেষ্টিত এলাকাতে আশ্রয় দেওয়া হয়। এমনকি সেখানে নিরাপদে থাকার পর তাদের নিরাপত্তাতেই সেফ এক্সিটের ব্যবস্থা করে দেওয়া হয়। আর এটা আমরা যতটুকু শুনেছি, কোনো একটা রাজনৈতিক দলের কোনো একটা নেতার বাসাতে তিনি আশ্রিত ছিলেন। এটা নিয়ে আবার ওই রাজনৈতিক দলটিরই অন্য নেতারা প্রশ্ন তুলেছেন, তার বিচারও দাবি করেছেন। আমরা জানি যশোর দিয়ে ৩ মাস বাংলাদেশে ওবায়দুল কাদের ছিলেন। ওই ঘটনার পরদিন থেকে সিলেটে, আবার কেউ বলছেন যে যশোরের কোনো একটা বাড়িতে বিশেষ নিরাপত্তায় তিনি দিন কাটাইছিলেন। ওবায়দুল কাদের বক্তব্য ৩ মাস দেশে কেন ছিল, এটা নিয়ে এখন চাপাবাজি, যে পরিস্থিতি ঠিক হয় কিনা, মানে ছাত্র জনতার বিপরীতে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে তাদেরকে একত্রিত করা যায় কিনা, সংগঠিত করা যায় কিনা, দলটির হাল ধরা যায় কিনা, এই কারণে তিনি ৩ মাস দেশে ছিলেন। তো যখন দেখছেন যে পরিস্থিতি আসলে স্বাভাবিক না, খারাপের দিকে যাচ্ছে, তখন তিনি আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের কথায় তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়েছেন। মানে একটা কি বলা যায়, সুপ্রিম লিডার, হ্যাঁ, এরকম একটা জিনিস তিনি এখন মাইরা দিলেন আর কি, যে 3 মাস কেন ছিলেন? আওয়ামী লীগকে একত্রিত করার জন্য। যখন ক্ষমতায় ছিল তখনই দেখছি বিভাজনের রাজনীতি। যাই হোক, ৭১ নিয়ে যেমন এরকম নানান ধরনের বীরত্বমাখা গল্প তৈরি করা যায়, এখন এরকম হচ্ছে আর কি। তবে ওবায়দুল কাদের এই গল্প। সচিবালয়কে কেন্দ্র করে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের যে বিক্ষোভ, যে আন্দোলন, সেটা নিয়ে সংকট আজও এখনো আছে। কয়েকদিন থেকে এই ঘটনা ঘটছে।
এই ঘটনা নিয়ে কয়েকটা কথা একটু বলা দরকার, এবং আমি মনে করি একটা ঘটনা প্রমাণ করে এই সরকার একটা রাষ্ট্র চালানোর জন্য ন্যূনতম কোনো যোগ্যতা রাখে না। এই ঘটনা দিয়ে সেটা খুব ক্লিয়ারলি প্রমাণিত হয়। আমরা জানি যে সরকারি চাকুরি আইন একটা নতুন অধ্যাদেশের মাধ্যমে 2025 সালে আবার সংশোধন করে দেওয়া হয়েছে। এটা 18 সালে একবার এটা আইন করা হয়েছিল। এখন যেহেতু সংসদ নেই, তাই অধ্যাদেশের মাধ্যমে এটা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এখানে যেই আইনের যে ধারাগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, এগুলো আসলে আগে ছিল, এগুলো ছিল না তা না। 1979 সালে জিয়াউর রহমানের সময় এখানে এগুলো ছিল, বরং আরও কিছু গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যেগুলো এই নতুন অধ্যাদেশে সংযুক্ত করা হয়নি। কি হয়েছে এটা আসলে বলে শোনা, কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি, এই একটা ঘটনা প্রমাণ করে যে এই সরকার এই রাষ্ট্র চালানোর এবং বিশেষ করে ভালনারেবল সময় রাষ্ট্র চালানোর জন্য কতটা অথর্ব, অক্ষম এবং অযোগ্য একটা সরকার। বেসিক একটু কথা বলে নেই, আমরা আসলে টেকনিক্যালিটিতে ঢুকতে চাই না, কে সঠিক কে ভুল সেই আলোচনা আমার করার জন্য এই ভিডিও না। এখানে 4টা শর্ত আছে যেগুলো নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে। এগুলো হচ্ছে এমন কোনো কাজ করে যা অনানুগত্যের শামিল বা অন্য কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনের ধরনের বাধা সৃষ্টি করে, ছুটি নিয়ে বা না নিয়ে বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া অন্য কর্মচারীদের সঙ্গে সমবেতভাবে বা এককভাবে কাজে অনুপস্থিত বা বিরত থাকলে, কোনো কর্মচারীকে তার কাজ থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা কর্তব্য পালন না করার উস্কানি বা প্ররোচিত করলে এবং সরকারি কর্মচারীকে কাজে উপস্থিত হতে বা কাজ করতে বাধা দিলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। আমরা জানি এখানে খুব অল্প সময়ে দুটো নোটিশে তাদের চাকরিচ্যুত করা পর্যন্ত, মানে অনেক পদক্ষেপ নিয়েও হতে পারে, অনেক পদক্ষেপ নেওয়া যেতে পারে শাস্তিমূলক, কিন্তু চাকরিচ্যুত করা যাবে এরকম অপশন আছে। আগে যেটা ছিল বিভাগীয় মামলা করতে হবে, সেই মামলার মাধ্যমে ধাপে ধাপে খুবই লেংথি একটা প্রসেস ছিল, সেই প্রসেসে এটা করতে হতো। এখন এটাকে সহজীকরণ করার চেষ্টা করা হয়েছে এবং বলা বাহুল্য এটা আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা পছন্দ করবেন না। তারা নিজেদেরকে আসলে যে জায়গায় দেখতে পছন্দ করেন, তারা যা ইচ্ছে তা করবেন, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। এবং এই যে তারা রাস্তায় নেমে আসলেন, মজার ব্যাপার হলো তারা যে নেমে আসলেন, এই অধ্যাদেশ কিন্তু জারি হয়ে গেছে, তার মানে এটা এখন আইনের মতো এফেক্টিভ। সরকার চাইলে এই অধ্যাদেশের অধীনে এই অপরাধগুলো কিন্তু এখন সংগঠিত হচ্ছে এবং তাদের বিরুদ্ধে সরকার চাইলে ব্যবস্থা নিতে পারে। এর মধ্যে কতগুলো বাজে কাজ হয়েছে, আমি আবারও বলছি, আমি আসলে এই টেকনিক্যালিটিসে ঢুকছি না, কোনটা ভালো কোনটা খারাপ। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতার আওতায় আনা দরকার, তাদের যোগ্যতা দক্ষতা মূল্যায়ন করা দরকার, সেটার ভিত্তিতে তাদেরকে রাখা হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেওয়া দরকার। 79 সালে কিন্তু এটা ছিল, ক্রমাগত কেউ খারাপ পারফর্ম করলে তার চাকরি যেতে পারে, সেই অপশন ছিল। এই অপশনগুলো আনতে হবে। বাংলাদেশের বাজেটের, রাজস্ব বাজেটের প্রধান খরচটা হয় এই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে পোষার জন্য, তাদের বেতন ভাতা এবং অবসর পরবর্তী যে সুযোগ সুবিধা আছে তার জন্য। সুতরাং জনগণের টাকা খরচ করে এত ইনএফিশিয়েন্ট একটা বিরাট সংখ্যক কর্মচারী পোষার কোনো মানে নাই। আমাদের সরকারের সাইজও কমাতে হবে, এই আলোচনা আরেকদিন। যাই হোক, আরেকটা কথা একটু সাথে যোগ করে রাখাও ভালো, শেখ হাসিনা যেহেতু এদেরকে প্রচুর খাতির করতে চেয়েছেন, হাতে রাখতে চেয়েছেন, নানান রকম অন্যায্য সুবিধাও দিয়েছেন, সুতরাং তারা মনে করছেন একই রকম পরিস্থিতি আছে এবং এটা সবসময় হয়। কাউকে এই ধরনের একটা অন্যায় সুবিধা দিলেও এটা প্রত্যাহার করা খুবই টাফ হয়, ডিফিকাল্ট হয়, সেটাই হচ্ছে। এর মধ্যে অকাজ হয়েছে, আমি আমাদের এটা বরাবরের মতো দেখেছি। এনসিপির নেতারা হুমকি দিচ্ছেন আবার বিপ্লব করবেন, এখানে গিয়ে, বন্দরে গিয়ে, সচিবালয়ে গিয়ে। একটা কথা মনে রাখা দরকার, তাদের এইসব জায়গা থেকে সরে আসা উচিত। তারা কোনোদিন কোনো বিপ্লব করেননি, এটা একটা গণঅভ্যুত্থান ছিল, গণঅভ্যুত্থান স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানের সামনে তারা ছিলেন মাত্র, তাদের অর্গানাইজ করা গণঅভ্যুত্থান না। আবারও বলছি, তাদের অর্গানাইজ করা গণঅভ্যুত্থানও না। সুতরাং এই রকম হুমকি ধামকি ভালো কিছু না। সরকারের কিছু কর্মচারী, প্রজাতন্ত্রের কিছু কর্মচারী যদি এই ধরনের মুভমেন্টে যায়, সেটা সরকার আইনানুগ ব্যবস্থা নেবে, এমনকি নতুন আইনেও ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, যা যা করার। এমনকি তাদেরকে এই আন্দোলন থেকে সরানোর জন্য যদি বল প্রয়োগ করতে হয়, সেটাও সরকার করবে। তারা কেন হুমকি দেবেন এভাবে? এগুলো খুবই খারাপ প্রবণতা এবং দেশকে সাংঘর্ষিক অবস্থায় নিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করে। শুধু সেটাই না, আমরা দেখলাম যে আজই ওখানে আরেকটা সংগঠনের কাছাকাছি একটা সমাবেশ মতো করেছে এই কর্মচারীদের বিরুদ্ধে গিয়ে। কোনোভাবেই আমরা এগুলোকে সমর্থন করি না, করতে পারি না। এবার শুরুতে যে বিষয়ে কথা বলছিলাম, মূল ইস্যু, এটা সরকার কতটা রাষ্ট্রকে না বুঝে এই রাষ্ট্রের দায়িত্বে আছে তার প্রমাণ। দেখি আমরা গত কিছুদিন থেকেই সরকার সংঘাতে নেমে পড়েছে দুটো সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান, যে দুটো শক্তিশালী প্রতিষ্ঠান সরকারের প্রতি সমর্থন না রাখলে সরকারের টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে। দুটোর সাথে একসাথেই যুদ্ধে নেমেছেন, একটা হচ্ছে বিএনপি, আরেকটা হচ্ছে সেনাবাহিনী। সো সরকার টার্মোয়াইলের মধ্যে আছে। তো এই প্রেক্ষাপটে এই অধ্যাদেশ যদি রেডিও থাকে, এটা তারা জারি করতে গেলেন কেন? এখন কেন গেলেন? তারা করে দিলেন, ঠিক আছে, আপনি এটা করেছেন, তো এই মুহূর্তে যেহেতু একটু খারাপ পরিস্থিতি আছে, সেদিকটা এক ধরনের সুস্থির অবস্থা, আসার পরে এই অধ্যাদেশে তারা যেতে পারতেন যদি যেতে চান। গেলেন, এতে প্রমাণ করলেন কিছুই বোঝেন। ওই দুইটার সাথে একসাথে ফাইট করা, সেনাবাহিনী বিএনপির সাথে একই সাথে ফাইট করাও স্টুপিডিটি। তারপর এখন এখানে যোগ করছেন। এর মধ্যে দীর্ঘদিন থেকে এনবিআর ফাইট করছে, সরকারের সাথে আন্দোলন করছে, সব একত্র করছেন। আর স্বাভাবিকভাবেই যেহেতু দীর্ঘদিন থেকে সরকার যে কোনো অন্যায্য দাবি দাবার বিরুদ্ধেও কিছু বলেনি, আরও অনেকেই মাঠে আছে ন্যায্য অন্যায্য নানান দাবি দাওয়া নিয়ে। খেয়াল করি দলগুলো যখন প্রধান উপদেষ্টার সাথে বসেছে, তারপর প্রেস সেক্রেটারি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর দেশে নাকি একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে। প্রধান উপদেষ্টা বলছেন, তো যুদ্ধাবস্থা যদি বিরাজ করে উনি বুঝে থাকেন, নতুন নতুন ফ্রন্ট এখন খুলছেন কেন? এবং এটা কিন্তু সত্য, আওয়ামী লীগ সংঘাত বাঁধানোর চেষ্টা করবে বা কোনো কারণে বেঁধে গেলে সেখানে তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। কেন ওবায়দুল কাদেরের একটা ইন্টারভিউ আমাদের সামনে এসেছে ভারতীয় একটা মিডিয়ার সাথে, সেখানে তিনি ক্লিয়ারলি বলেছেন তিনি নাকি 3 মাস দেশে ছিলেন। সত্য মিথ্যা জানি না, কিন্তু তার দাবি হচ্ছে ছিলেন এবং তিনি এই যে সব কেওস হচ্ছে সেখানে কিছু করা যায় কিনা সেই চেষ্টা করছিলেন।
ওবায়দুল কাদের বলুক না বলুক, এই ধরনের চেষ্টা যে আছে, এই ধরনের চেষ্টা যে হবে, এটা আমরা খুব ভালো মতো জানতে পারি, বুঝতে পারি। তারা টাকা খরচ করে ঝামেলা বাঁধাবে, ঝামেলা বেঁধে গেলে সেখানে টাকা ঢালবে যাতে ঝামেলাটাকে আরও খারাপ পর্যায়ে নিয়ে যাওয়া যায়। এগুলো তো নতুন কথা না, সরকার রিপিটেডলি বলেছে এবং এগুলো বলে আমাদের সমর্থন অর্জন করার চেষ্টা করছে। তো তাহলে এসব নতুন নতুন কেওসের মধ্যে সরকার ঢুকছে কেন? এই প্রশ্ন আমরা করতেই পারি, বা আমাদের করা উচিত। অবিশ্বাস্যভাবে করল। সেজন্যই বলছি যে সরকার যত সময় ক্ষমতায় থাকছে আস্তে আস্তে এই প্রশ্ন উঠতে শুরু করবে। বাকি সব কিছু বাদ দেয়, নির্বাচন পর্যন্ত যাওয়ার জন্য এই সরকারকে ডেইলি রুটিন, ডেইলি কাজও যা যা করা দরকার, যা যা ম্যানেজ করা দরকার, সেটাও আদৌ তারা পারবে কিনা, এই প্রশ্ন করা দরকার। এবং এই প্রশ্ন আমাদের মনে হয় জোরে সোরে তুলতে হবে। অন্তত সরকারি কর্মচারীদের সাথে যা ঘটেছে, তাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য ছিল না যে এখানে এরকম হবে, কোনো তাদের কাছে কি এটার সুযোগ ছিল না যে তারা তাদের সাথে যারা যারা এইসব করছে তাদের সাথে বসবেন? কিছুই করেননি। সো এইরকম একেবারে অযোগ্য, এই দেশকে বুঝতে না পারা একটা সরকার আমাদের বিপদই পারে। আজকের এপিসোড সালাউদ্দিন সাহেবের নিয়ে, উনি বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা, মানে দ্বিতীয় প্রধান নেতা বলা যেতে পারে, অপেক্ষাকৃত তরুণ নেতা। সারা দেশের মানুষের আগ্রহ আছে কলে সালাউদ্দিন সাহেবের বিষয়ে, আমার আছে। হ্যাঁ, আমার ওনার খুব পছন্দই হয়। কেন হয় বলি, প্রথমত উনি দারুণ সুদর্শন একজন মানুষ। বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে এমন সুদর্শন আর কেউ আছে কিনা আমার জানা নাই। পলিটিশিয়ানদের বাদ দেন, বাংলাদেশের নাগরিকদের মধ্যে এরকম সুদর্শন পুরুষ খুব কমই পাওয়া যাবে। ওনার বয়স মনে হয় 62-63 এরকম হবে, কিন্তু দারুণ রিজু একহারা ফিগার, দারুণ ফ্যাশন সচেতন। পাঞ্জাবির উপরে যে কোটিটা পরেন না, সেটা খুব এক্সক্লুসিভ করে মনে হয় উনি ডিজাইন করেছেন, আর কথা দেখবেন না, নিজে ডিজাইন করেছেন। আমি শিওর ভবিষ্যতে সালাউদ্দিন কোটি হিসেবে এটা পরিচিতি পাইতে পারে। এগুলো তো গেল প্রশংসার দিক, উনি রূপালী পর্দার সেলিব্রিটি হইলে এই কথাগুলো এনাফ ছিল। কিন্তু উনি রাজনীতিবিদ, বাংলাদেশের প্রধান দলের বলা যায় দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি। তাই উনার যে কোনো আচরণ, যে কোনো ইতিহাস আমরা একদম মাইক্রোস্কোপের নিচে ফেলায় দেখবো। আমরা উনার সাম্প্রতিক ঔদ্ধত্য নিয়ে শুরু করতে পারি। দেখেন, একটু লক্ষ্য করেন, সিনিয়রদের প্রতি ওনার ন্যূনতম একটা সম্মানবোধ নাই। এখনই যেন দলের মহাকিছু হয়ে গেছে, মঈন খানকে বক্তব্য দিতে থামাই দিল। পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি, আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ। তারপরে মঈন খান বক্তব্য দিচ্ছেন, এটা ওনার সহ্য হইল না, উনি চলে গেছেন। দেখেছেন, দেখেন তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি, আপনারা শুনেছেন, সংস্কার, বিচার এবং নির্বাচন। আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে উনার নিজের দলের সিনিয়রদের যিনি সম্মান দেন না, উনি দেশের সাধারণ মানুষকে সম্মান দিবেন কিভাবে? আবার ওনার বক্তব্যের টোন দেখেন, মনে হয় ধমকায় ধমকায় কথা বলতেছেন। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। সেই আশ্বাস ওনারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। আবার পাশাপাশি আমির খসরু মাহমুদের বক্তব্য দেখেন, নম্র বিনয় ভাবে বলতেছেন, তাই না? দেখেন, আমি একটু বলি, মূলত সংস্কার এবং বিচার, নির্বাচন, এই তিনটার উপর আলোচনা হয়েছে। তো সালাউদ্দিন সাহেবের টোন দেখেন, আবার দেখেন। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। মনে হয় ধমকাইতেছেন, উনার ধমকানিরে কেউ তো দে, হ্যাঁ তো দে না। হ্যাঁ, সে বলে সুপুরে সরাইলে সাংবিধানিক সংকট তৈরি হবে, আর প্রফেসর ইউনূস পদত্যাগ করলে জাতি নাকি বিকল্প বেছে নেবে। মানে সুপুর কোনো বিকল্প নাই, হাসিনা যেমন বিকল্প ছিল না, সুপুরে বিকল্প নাই। যাই হোক, এটা আওয়ামী লীগ বললে তো মানা যেত, এটা বিএনপি বলে যে সুপুর কোনো বিকল্প নাই। কোন লেভেলের বেদবি দেখেন। সালাউদ্দিন সাহেবকে নিয়ে কয়টা প্রশ্ন উঠছে বলে, খুব গুরুতর প্রশ্ন, যেটার জবাব ওনারা দিতেই হবে, বিএনপিকেও দিতে হবে, কারণ বিএনপি ক্ষমতায় যাইতে চায়, সরকার গঠন করতে চায়, এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেব। আলাপ উঠিছে যে সালাউদ্দিন সাহেবের পোলা এস আলমের অফিসে বসতেছে, এই ব্যাপারে সালাউদ্দিন সাহেবের বক্তব্য কি, এস আলমের সাথে সালাউদ্দিন সাহেবের সম্পর্ক কি, এটা নিয়ে একটা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে। সারা দেশে একটা ধারণা প্রবল, সালাউদ্দিন সাহেব শেখ হাসিনার ক্যাশিয়ার, দুর্বৃত্ত, অলিগার্ক এস আলমকে তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছেন। সালাউদ্দিন সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত, বিএনপির স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত। সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়ছিলেন, গুম হয়েছিলেন যে বাসায়, ওইটা এস আলমের একজন কর্মচারীর বাসা ছিল। অদ্ভুত ব্যাপার না? ফিরে আসলেন, যে গাড়ি চললেন সেটাও একজন এস আলমের গাড়ি। সালাউদ্দিন সাহেব গুম কমিশনে জবানবন্দি দিচ্ছেন, এটা সত্য। গুম কমিশন একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন, এখানে জবানবন্দি দিলে গুমের বিচার হবে না, গুমের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে। সালাউদ্দিন সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অভিযোগ জমা দেন নাই, আজকে পর্যন্ত জমা দেন নাই। এটা নিয়ে ইলিয়াস বলছিল, ইলিয়াসকে কি গালাগালি সবাই, ইলিয়াস তো ভুল বলে নাই। সালাউদ্দিন সাহেবের গুমের বিচার হোক, উনি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন, উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দায়ের, এই প্রশ্ন ওনাকে করাই যায়, এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব ওনাকে দিতেই হবে। এবার আসি ওনার গুম হওয়ার পরের ঘটনা নিয়ে। ওনার গুমের বিষয় নিয়ে প্রশ্ন তুললে ইলিয়াস, তাসনিম খান লিখছে, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ র্যাবের হাতে বলপূর্বক অন্তর্ধানের শিকার হয়েছিলেন, ব্র্যাকেটে গুম। বিএসএফ এর মাধ্যমে তাকে বর্ডার ক্রস করা ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশ এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় বাহিনীর হাতে বলপূর্বক অন্তর্ধান এবং এক্সট্রাঅর্ডিনারি রেন্ডিশনের একজন সার্ভাইভারকে নিয়ে যারা কুৎসিত প্রোপাগান্ডা করছো, তাদের উপরে মজলুমের লানত। হ্যাঁ, ঠেলায় পড়লে নাকি বাগে ধান খায়, আর পার্টিকুলার তাসনিম খলিল ঠেলায় পড়লে ইসলামী ভোকাবুলারি ইউজ করে, লানত ইউজ করেছে। যার জন্য ইউজ করেছে তারে ধন্যবাদ, ইলিয়াসের কারণে হাজার হোক, লানত শব্দটাতে ইউজ করেছে। সালাউদ্দিন সাহেবের গুমের বিষয়ে আমরা সবসময় কথা বলছি, সবাই, ইলিয়াসও বলছে, সবসময় ওনার পক্ষে দাঁড়াইছে, ইলিয়াসও দাঁড়াইছে। আমাদের সকলের সহমর্মিতা আছে, সমবেদনা আছে।
কিন্তু গুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্নের উদ্বেগ করছে, যার জবাব ওনাকে দিতে হবে, কারণ উনি পলিটিশিয়ান। যাই হোক, উনি গুম হয়েছেন, এটার কারণে ওনাকে কোনো ইন্ডেমনিটি দেওয়া তো সম্ভব না, সম্ভব না। যাই হোক, এই প্রসঙ্গে বিস্তারিত না যে আমরা সালাউদ্দিন সাহেব গুমের পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি। এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস, ওইখানে সালাউদ্দিন সাহেব ছিলেন, হ্যাঁ, পুরো সময়টাই। রিভিউ ভালো, ভালো প্রপার্টি, মাশাআল্লাহ। শিলংয়ে কেউ বেড়াতে যেতে চাইলে থাকতে পারেন, দেখেছেন, দেখেন কি সুন্দর জায়গাপত্র, দেখেছেন, এখানে সব ব্যবস্থা ভালো। ভিতরে যেখানে সালাউদ্দিন সাহেব দর্শনার্থীদের লুঙ্গি পরে দেখা দিতেন, সেটা ছবিও আছে, মিলাই দেখে নিয়েন। অতি আনন্দময় সফরের নিশ্চয়তা দিলাম, বিফলে মূল্য ফেরত দেওয়া হবে। আমরা কলে এই সানরাইজ গেস্ট হাউস কোনো পয়সা করে দেয় নাই বিজ্ঞাপনের জন্য, ফ্রি করলাম আর কি। পরিবেশটা সুন্দর না, কোনো হয়েছে আছে, হ্যাঁ নাই। এখানে কিন্তু পুরো সময়টা কাটিয়েছেন। উঠেছেন মে মাসের 2015 সালে। তার 2 মাস পরে ডেইলি স্টার এই রিপোর্টটা ছাপে, তিনি কেমন আছেন। এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস, রিপোর্টেই কইছে 4টা বেডরুম, উনি 2টা রুম ভাড়া নিছিলেন, কিন্তু থাকতেন একাই। দেখেন রিপোর্টে বলা আছে, অন্তত এই রিপোর্টে তাই বলতেছে। কিচেন আছে, খুব চমৎকার ড্রয়িং রুম আছে, ফায়ার প্লেস আছে, সবুজ লন আছে, পিছে সবুজ লন, এটা দেখে দেন, এইটা সে লাইব্রেরি আছে, বার আছে, তাতে মদ্য জাতীয় পানীয় আছে। সাদিন সাহেব একা একা খেলেন, হাঙ্কের এনে দিয়েছে, খাবেন না, কিছু করলাম নাহিনি। তাইলে সাদিন সাহেব একটা কথা কই, যে সত্যেন্দ্রনাথ দত্ত আছে না, ওনার মদিরা মঙ্গল নামে একটা প্যারোডি আছে, ওই যে ডিএল রায়ের বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার দেশ, একটা গান আছে না, ওইটা দিয়ে এটা একটা প্যারোডি বানিয়েছিলেন, মদিরা মঙ্গল। উনি কইছিলেন মদ্য আমার, পানীয় আমার, শরাব আমার পেগ, কেন কোম্পানির নজর দিল গো, কেন হলো গো ডিউটি পেগ, মানে ডিউটি বেড়ে গেছিল। তো উনি মনের দুঃখে এই প্যারোডি লিখেছিলেন। তারপরে লিখেছেন, নিরামিষে যকৃতটা শুধু বৈরাগী সম পড়িছে শেখ, রাগ্গি আমার, মাগ্গি আমার, ভাগ্যি আমার পেগ। হ্যাঁ, আপনাদের প্রিয় রঠা মানে রবি ঠাকুর, মানে বিএনপির প্রিয়। তো রবি ঠাকুরের একটা গান বলি আর কি, আপনারা নাকি রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত বানাইতে পারি কৃতজ্ঞ, সেজন্য ওনার একটা না বললে কেন করে হয়। মানে সেরকম সভা এরা লেখা আছে, ওরা অক্ষয় বলে একজন চরিত্র আছে, ওই গাইতেছে, ওই গাইছে কি জানেন, অভয় দাও তো বলি আমার উইস্কি, মানে ইচ্ছা, অভয় দাও তো বলি আমার উইস্কি, 100 টাকা সোডার জলে বাকি 3 পোয়া হুইস্কি। হ্যাঁ, আমাকে না একবার খাওয়ায় না সালাউদ্দিন সাহেব, 100 টাকা সোডার জলে বাকি 3 পোয়া হুইস্কি খাওয়ায়, এটা আমার উইশ থাকলো আপনার কাছে। পুরা বাংলাটা নিজে তো ভাড়া করেছিলেন, তো বাংলাদেশি টাকায় কত, 1.5 লাখ টাকা মাসে। আবার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল, ম্যানেজার ছিল, 2জন কেয়ারটেকার ছিল, 2জন মালি ছিল, একটা হাইলি সিকিউরিটি এরিয়া, কাছে এয়ারফোর্সের অফিস, আর কয় একটা গোয়েন্দা সংস্থার অফিস, আমরা ধারণা করি এটা রয়্যাল অফিস। কে রাখলো ওখানে ওনাকে? উনি অনুপ্রবেশের দায় গ্রেপ্তার হয়েছিলেন, উনি তো চাকরি করতেন না ইন্ডিয়াতে, উনি ইন্ডিয়াতে রাজনৈতিক আশ্রয় পান নাই, ওনার এই সুপার ফ্যাবুলাস লাইফস্টাইলের টাকা কে দিছে, টাকা কে দিছে, উনি আয় করেন নাই, তাহলে টাকা কি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে হুন্ডি করে? হুন্ডি আপনি করতে পারেন, এটা অর্থ পাচার না? এইগুলো লেজিট এবং বৈধ প্রশ্ন, আপনারা বলতে হবে টাকাটা কে দিছিল, কেন করে গেছিল। এইবার একটা চমক, বিশাল চমক, সিট বেল্ট বেঁধে নেন, যা দেখবেন তাতে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন সিট থেকে। কি সেই চমক? সালাউদ্দিন সাহেবের সঙ্গে দেখা করতে গেছে কিছু লোক ওই শিলং এর বাংলোতে, তার মধ্যে ছবিতে ডাইন পেশে গালে হাত দিয়ে বসে আছে ব্যক্তিটাকে, হ্যাঁ, ব্যক্তিটা গুরুত্বপূর্ণ, কারণ সালাউদ্দিন সাহেবের সাথে সকল মিটিং এ তার উপস্থিতি দেখা যায়, সে ঠিক ওই একই চেয়ারে বসে। এইটা সাহেব আপনি 2টা ছবি পাশাপাশি দেখান না, দেখেন 2 সময় ছবি কলে দেখা করতে এসে, তারাও ভিন্ন কলে। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব এক ছবি লুঙ্গি পরে আছে, আর এক ছবি পায়জামা পরে আছে, দেখেছেন, কিন্তু ওই বান্দা ঠিকই একই আছে ওই চেয়ারে। কে সে জন, তার নাম কি জানেন? তার নাম বিপ্লব পার্থ। চট্টগ্রামে তাকে সবাই চেনে, আওয়ামী লীগের একজন লেসপেন্সার, আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে। আওয়ামী লীগের 15 বছর পুরোটা সময় দাপটের সাথে জীবনযাপন করে গেছেন, ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিনের অন্যতম ডাইন হাত। আজম নাসিরের অনলাইন একটা পোর্টাল ছিল, তার নাম ছিল জয় নিউজ। জয় নিউজের সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পার্থ, মাশাআল্লাহ। কিন্তু এইসব পরিচয়ের বাইরেও তার একটা বড় পরিচয় আছে। বিপ্লব পার্থর মূল পরিচয়, সে ইসকনের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক। হ্যাঁ, সমন্বয়ক। এটা আবার গৌরবে ফেসবুকে ঘোষণা দিয়ে প্রচার করেছিল সে। চট্টগ্রামে সিনেমা ইস্যুতে সবচেয়ে বেশি যে লোকটা সক্রিয়, সেটা হইতেছে বিপ্লব পার্থ। দেখেছেন মিছিলে, দেখেছেন আজম নাসিরকে দ্বিতীয়বার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের জন্য মনোনয়ন পাওয়া দেওয়ার জন্য ওই নাকি অমিত শাহর কাছে নিয়ে গেছিল আজম নাসিরকে। আওয়ামী লীগ সরকারের আমলে বিপ্লব নাকি 60 বারের বেশি ইন্ডিয়া সফর করেছে, গর্ব করে কইতো, সব জায়গায় প্রচার করতো। আর এই সমস্ত সফরের নাকি বেশিরভাগই ছিল সরকারি সফর। তার পাসপোর্ট যাচাই করা হোক, তার প্রমাণ মিলবে। ইমিগ্রেশনে খোঁজ নেন, দেখেন কয়বার গেছিল। এটা পুলিশের কাজ, গোয়েন্দা সংস্থার কাজ। কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল, সেটা নিশ্চয়ই কারণ আছে, অনুসন্ধান করে এই রহস্য উদ্ধার করা হোক। এতদিন আওয়ামী লীগ হইলেও, এত সাজলেও আওয়ামী লীগ চাইলো, 5ই আগস্টের পর হঠাৎ করে রূপ বদল করে বিএনপি হয়ে গেছে। সব প্রোগ্রামে যায় বিএনপি, একসময় সাংবাদিকতা করলে এখন পুরোপুরি বেকার করে, ওখানে কাজ করে না। তো শোনা যায় আর কি যে ওক নাকি রয় ঢুকাইছে বিএনপির মধ্যে, এবং বিএনপির সমস্ত তথ্য ভারতে পাচার করার জন্য। এমন একজন বিতর্কিত সেন্সিটিভ লোক ফ্যাসিবাদী সরকারের সময় কয়েকবার দেখা করছে সালাউদ্দিন সাহেবের সাথে। কি কারণে? সালাউদ্দিন সাহেবকে তো কইতে হবে, কেন সে সব মিটিং এ থাকে। 5ই আগস্টের পর বিপ্লব পার্থ শেল্টার হইতেছে, গডফাদার হইতেছে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেখেন ওর সাথে, দেখেন খালি ঘুরে বেড়ায়, স্বীকৃত, এটা প্রকাশ্য এবং স্বীকৃত। অথচ গত 15 বছরে ছাত্র দল এবং যুব দল করা হিন্দু সম্প্রদায়ের প্রচুর লোক আছে চট্টগ্রামে, তারা কাছে দিতে পারে না আমির খসরু মাহমুদের। তাদেরকে বাদ দিয়া লীগের দালাল ভারতীয় এজেন্ট বিপ্লবকে জন্মাষ্টমীর নাম দিয়া চট্টগ্রামের রাজনীতিতে থিতু করার চেষ্টায় মরিয়া খসরু এবং সালাউদ্দিন চক্র।
ছবিতে দেখেন বিপ্লব পার্থ মোদির সাথে ছবি দেখেছেন, মোদির সাথে ছবি, সালাউদ্দিনের সাথে ছবি, ইসকনের চিন্ময়ের সাথে ছবি, ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চট্টগ্রামের বিভিন্ন ইভেন্টের ছবি। এবার বুঝেছেন তো আমির খসরু কেন অমিত শাহের সামনে জুলকাপ্পর নাম করতে যায়? কানেকশন বুঝেন? আমির খসরু, সালাউদ্দিন, ইসকন সব বরাবর। আর আরেকটা ইস্যু আছে, সেটা হইতেছে মরাল ইস্যু। আমার স্কুলে বড় ভাই ডাক্তার ফিরোজ খুব ভালো ছাত্র ছিলেন, ডাক্তারি শেষ করিয়া উনার ক্যারা উঠেছিল, উনি পলিটিক্স করবেন, খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ছিলেন, খুব দাপুটের নেতা ছিলেন বিএনপির। শুনতাম উনি নাকি দুর্নীতি করে ফাটাই ফেলিছে। তারপরে শুনি 111 পর অস্ট্রেলিয়া গেছে। একটা ছোট্ট ঘরে 2 মেয়ে সহ পুরা পরিবার নিয়ে থাকতেন, ওই একই ঘরে থাকা ঘুমানো। নিজে নাইট গার্ডের চাকরি করেছেন ডাক্তার হিয়া। হারিস চৌধুরী সিলেটের জমিদার বংশের ছেলে ছিল, রাজনীতি করে এসে সব হারিয়েছিলেন। 111 পরে থাকতেন পান্তপাতে, খুবই দিনহীন ভাবে, পরিচয় লুকায় মারাও গেছেন, পরিচয় লুকায় বেওয়ারিশ হিসাবে তাকে দাফন করা হয়েছিল। নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য চাঁদনি চকে কাপড়ের দোকানে কর্মচারীর কাজ করতেন, সেরা পাঞ্জাবি পড়তেন, রিক্সায় চড়ার পয়সা ছিল না, হাইটা যেতেন। মির্জা ফখরুল নিজেই বলছেন এই আওয়ামী লীগের আমলে বিএনপি নেতা কর্মীরা বাড়ি ছাড়া হয়ে ঢাকায় এসে রিক্সা চালায় উনি কান্দিছিলেন, ফ্যাস ফ্যাস করে কান্দিছিলেন। আর আপনি সালাউদ্দিন সাহেব রাজার হালে থাকেন, শিলংয়ে লজ্জা লাগে না সালাউদ্দিন সাহেব? আপনার ভারতে থাকার টাইমে সকল খরচা কিভাবে করেছেন জাতিকে জানাইবেন, ইসকনের সাথে আপনার কি সম্পর্ক সেটাও জানাবেন, জাতির এটা জানার অধিকার আছে। 1975-এ সোহরাওয়ার্দীর বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে বেশ কিছু বছর কাটালরানি ইন্ডিয়া ছিল, সেখান থেকে বাংলাদেশে ফিরে আমাদের উপরে স্টিম লোডার চালাইছে ফ্যাসিবাদের, সাথ দিয়ে আবার ভারতে পালায় গেছে। অনেকে বলে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপির নেতাকে ভারত বাংলাদেশে পুশব্যাক করে দিছে। এতদিন আসতে পারেননি উনি, তারপরে 1 সপ্তাহ যায়নি হাসিনা পড়ছে ওনারে পেটে দিল, আগে পাঠাচ্ছিল না। কাকতালীয় ভাবে জীবনের বড় একটা সময় হাসিনার চেয়েও বেশি সময় ভারতেই ছিলেন। তো এই সালাউদ্দিন সাহেব ইদানিং হাসিনার মতো উদ্ধত ভাবে কথাবার্তা বলা শুরু করেছেন, সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনার প্রতিবেশী হিসেবে ভারতে দেখতে পাবো। মাশাআল্লাহ। সালাউদ্দিন সাহেব, মানুষ আপনারা ইন্ডিয়ান মাল বলে, আপনি শুনেন না, কিন্তু ক্যামেরা ঠিকই শুনে। এই যে দেখেন আপনারা কয় ইন্ডিয়ান মাল আসিছে। একজন নেতার চেহারা, পোশাক, স্টাইল, ফ্যাশন এই সমস্ত ইতিহাসের পাতায় জায়গা করে নেয় না। ইতিহাস মনে রাখে নেতৃত্বের সততা, আত্মত্যাগের পরিমাণ, আর সেই নেতার অবস্থান দুর্দিনে কোথায় ছিল। সালাউদ্দিন আহমেদ নিঃসন্দেহে গুমের শিকার হয়েছিলেন, সেই সময় দেশবাসী তার জন্য কাঁদছে। কিন্তু একজন মজলুম যখন বিলাসের চাদরে নিজেকে মুড়ায় ফেলেন, যখন নিজের গুমের বিচার আন্তর্জাতিকভাবে দাবি না কইরা তার রাজনৈতিক মূলধন বানায় ফেলেন, তখন প্রশ্ন ওঠেই। এবং এই প্রশ্ন তার ব্যক্তিগত না, সমগ্র বিরোধী দলের নৈতিক ভিত্তির উপরে আঘাত আনে। বিএনপিকেও বুঝতে হবে সরকার বদলানোই রাজনীতি না, আদর্শ, ত্যাগ এবং গণমানুষের বিশ্বাস অর্জনই রাজনীতির মূল সোপান। আর সেই বিশ্বাস অর্জনের পথে সবচেয়ে বড় বাধা যদি হয় নিজের দলে থাকা সদ্য ভুক্তভোগী, ছায়া সুবিধাভোগী কিংবা একবিংশ শতকের গেস্ট হাউস রেভলিউশনারি, তাহলে শাসক পরিবর্তন হইলেও শাসন ব্যবস্থা বদলায় না। সালাউদ্দিন সাহেব, আপনি যদি সত্যি গণতন্ত্র চান তাহলে সাংবাদিকের ধমকানো বন্ধ করেন, দলের সিনিয়রদের সম্মান করেন, জাতীয় ঐক্যের প্রতীক প্রফেসর ইউনূসকে তার যোগ্য সম্মান দেন, সম্মান নিয়ে কথা বলেন। আমরা চাইলে আর একটা প্রফেসর ইউনূসের মতো ফিগার পাবো না, চাইলে বটতলার উকিল হাজারো চুপ্পু পাওয়া যাবে। এসালামের ছায়া থেকে বেড়ায় আসেন, আর সাহস থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়া বলেন আমি গুম হয়েছিলাম, বিচার চাই। কারণ মানুষ আরেকজন হাসিনা খুঁজতেছে না, তারা খুঁজতেছে এমন একজন নেতা যে প্রহসনের মুখোশ পইরা ট্র্যাজেডিকে উপহাস করে না। মানুষ ইতিহাসের পুনরাবৃত্তি চায় না, তারা ইতিহাস বদলাইতে চায়। তাই সিদ্ধান্ত আপনার সালাউদ্দিন সাহেব, আপনি ইতিহাস হবেন না আর একটা ব্যঙ্গাত্মক পুনরাবৃত্তি হবেন। আপনি বিশাল নেতা, আমরা অতি ক্ষুদ্র পিঁপড়া, কিন্তু মহাকালে যখন আমরা কেউই থাকবো না, সেই সময় এই ভিডিও থাকবে, প্রশ্নগুলো থাকবে, ইতিহাস জানবে। কেউ কেউ প্রশ্ন জারি রাখছিল, কেউ কেউ সবকিছু মেনে নেয় নাই। এইভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায়। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।